আসসালামু আলাইকুম। শুরু করছি ফরাকত গল্পের পর্ব ৪। কি বললাম? তোমাকে জিজ্ঞেস করলাম না? কি উত্তর দিচ্ছ না কেন? সকালে কি মার সাথে বাবার কিছু ঝগড়া হয়েছে? না। তুমি শোনো নাই? কিভাবে শুনবো? আমি তো পাকঘরে ছিলাম। তোমাকে নিয়ে ঝগড়ার ইস্যু আর তুমি কিছু শোনো নাই? কি আজব বিষয়। দেখো, আমার কিন্তু আড়ি পাতার অভ্যেস নেই। তাছাড়া বয়স যাই হোক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে কিছু রাগ অভিমান থাকতেই পারে। এর মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাটিও হতে পারে। আমি কেন এসব কান পেতে শুনতে যাব? শুনেছ সবই, এখন পাশ কাটিয়ে যাচ্ছ। মোটেই না। আর এখন আমার শরীর খুব ক্লান্ত লাগছে। উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করো না তো। সবসময় এত কিছু প্যাচগুজ ভালো লাগে না। রাবিহা, আমি কিন্তু কোনো প্যাচের কথা বলছি না। যা বলি সোজা সাপটা উত্তর দিবে। মার সকালের খাবারটা তুমি মনে ইচ্ছে করে দেরিতে দিয়েছ? তোমার মনে করলে তো হবে না। ঝড় বৃষ্টির দিনে রান্না বান্না অনাবৃষ্টির দিনের মতো তো ঝটপট হবে না। চুলায় ঠিকঠাক আগুন জ্বলতে চায় না। এই নিভে জলে। আচ্ছা, ভোরে উঠে মা ছেলে ভরপেট নাস্তা করার পরও তোমাদের এত খিদে পায় কোত্থেকে? দুজনেই তো ডায়াবেটিসের রোগী। এ রোগে মানুষের ভোজনপটু একদমই ভালো না। কি, তোমার এত সাহস? মার খাওয়া নিয়ে তুমি কথা তুললে? আসলেই তুমি একদম মাকে সহ্য করতে পারো না। রেগে যাচ্ছ কেন? কে বললো মাকে সহ্য করতে পারি না? এ রাগ তোমার, না কেউ তোমাকে ভুলিয়ে ভালিয়ে রাগিয়ে দিয়েছে? এই চুপ করো, একদম চাপা করবে না। মুখে মুখে তর্ক করা তোর অভ্যাসই পরিণত হয়েছে। না করলাম, মাতালের মতো তুই তুকারি করবে না। এটা কোন ধরনের অসভ্যতা? আমি অসভ্য? দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি। নেসারউদ্দিন সত্যি ক্রোধে গর্জনে মদ্যপলোকের ন্যায় রাবিহার চুলের খোপায় টেনে টুটি চেপে ধরে মুখের দিয়ে ফেনা বের করে ফেলল। পশুবল নেসারউদ্দিন তবু ক্ষান্ত হয়নি। দুহাতে প্রচণ্ড মারধর। এক নিমেষেই নিরস্ত্র নিরীহ অবলা বাঙালি বধূর আহত তনুদেহ স্বেচ্ছেতে মেঝেতে পড়ে কাতরাচ্ছে। বলহীনা দেহপঞ্জির সশব্দে চিৎকার করার তার আর জো নেই। রাবিহার এলোকেশে আহত শরীর থেকে যন্ত্রণার তাপদহন শুধু প্রকৃতি স্পর্শ করছে। তার অনুচ্চ গোঙানির স্বরে ভেসে আসছে তার জন্মদাত্রী জননীর মা ডাকের শব্দে। হঠাৎ ঘোর অন্ধকার, আকাশ ভারী হয়ে ভাঙনের সুরে তীব্র হাওয়া বইছে তার কানে। ঈষৎ পাংশুটে জ্যোৎস্না রাত। আকাশে মেঘরাশির অস্থির দৌড়াদৌড়ি। ভাঙা চাঁদের আলো বড়ই অস্পষ্ট দেখা যাচ্ছে। বাঁশ ঝাড়ে ডাহুক পাখি ক্ষণে ক্ষণে অশুভ ডাক ডাকছে। খোপের কপত কপতির আচমকা ধাপাধাপির শব্দে বুকটা মাঝে মাঝে অজান্তে ধুকধুক করে ওঠে। হঠাৎ কুকুরের অলক্ষণে ডাক শুনে রাবিহার ভিতরটা ভীষণ ধড়াস ধড়াস করে উঠল। ভয়ে জড়সড় হয়ে তার মা লতিফাকে জড়িয়ে ধরল। রাবিহার গলা শুকিয়ে গেছে, অসম্ভব পানি পিপাসাও পেয়েছে। ভয়ে আর আলসের কারণে ঘোর অন্ধকার ঘরে একা উঠে তার পানি পান করতে ইচ্ছে করছে না। লতিফা মেয়ের ভয়ার্ত শরীরের স্পর্শ পেয়ে স্বর ভাঙা মিহি গলায় জিজ্ঞেস করছে, কি হলো মা? কোনো দুঃস্বপ্ন দেখছিস? রাবিহা লতিফাকে টেনে আরও কাছে জড়িয়ে ধরে কাতর চিত্তে কাঁপুনি গলায় বলল, না মা, কোনো স্বপ্ন টপ্ন না, এমনিতেই আমার খুব ভয় লাগছে। লতিফা মেয়েকে এমন করে বুকে জড়িয়ে নিয়েছে যেমনটা শিশুকালে তাকে জড়িয়ে ঘুম পাড়াতো। রাবিহার মা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে লতিফা জিজ্ঞেস করল, কেন মা, ভয় কিসের? বাহিরে পশু পাখির অশুভ ডাক শুনে? হ্যাঁ মা, এসব কিছু না। নির্জন সময় না শোনা অনেক শব্দই বিকট হয়ে কানে ভাসে। তাছাড়া পশু পাখি দিনের বেলায় দূর দূরান্তে থাকে, তাদের ডাকাডাকি এত কাছ থেকে আমরা সব সময় শুনি না। হ্যাঁ রে মা, জামাই কি সব দিন রাত করে বাড়ি ফিরে? না মা, সে আগেভাগেই বাড়ি ফিরে আসতো এশার নামাজের পরপর। ইদানিং খুব দেরি করে ফিরে। রাত বিরেতে একা একা বেরোস নে, জামাইকে সঙ্গে নিয়ে বেরোস। বাড়িঘর ঝোপঝাড়ে ভর্তি, জিনভূতের আনাগোনা আছে। সে আসেই গভীর রাতে, তার সঙ্গে বের হই কী করে? যে পরিবারের করতেই বড় জিন, সে বাড়ির ঝোপঝাড়ের ভূত পেতনি আর আমায় কী বা ক্ষতি করবে? ধরতে রে ছাই, কে যাতা বলিস? আচ্ছা বাদ দে সব কথা। জামাই দেরি করে আসে, দোকানপাটে এখন বেশি বেচা কেনা হয় বুঝি? জানি না মা, যাদের চেহারা চিত্তে 12 মাস গোমরার ছাপ থাকে সেখানে লাভ ক্ষতির হিসাব বের করা বড়ই কষ্টকর।
গঞ্জের হাট তো বেচাকেনা বেশি হওয়ারই কথা, সবসময় মানুষের ভিড়ভাট্টা লেগেই থাকে। মা কি করে বলি, আমার শখের নাগর কোনোদিন কিছু বলেনি। এরা মা ছেলে খুব ঘোর পেঁচের মানুষ, এদের মনের কথা অনেক গহীনে থাকে। বলতে পারো এক ধরনের ঘুমন্ত জলের কুমির। কে যা তা বলিস, মুখে কিচ্ছু আটকায় না। মা, আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি, তোমরা মেহমান হয়ে বেড়াতে এসো। এ বাড়ির হাঁড়ির খবর জানবে কী করে? এই সংসারে প্রতিটি মানুষের চরিত্র বিচিত্র ধরনের, এদের হুট করে চেনা মুশকিল। তাই এদের চেনা জানার ব্যাপার আছে, তুমি সেটি বিশ্বাস করো? করি। আমার স্বামীর কথাই বলি, এই সংসারে একজন পরাধীন পুরুষ। মার কথা ছাড়া সুবোধ বালকের এক পাও এগোয় না। মার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকা ভালো, তাতে সমস্যা কি? মাগো, যার ফোড়া তারই ব্যথা। সমস্যা তো নেই, যেটুকু আছে সমস্তটাই তো তার অন্ধভক্তিত্ব, কোনো বাজবিছাড় নেই। মা যা বলবে তাই সত্যি, নড়াচড়ার কোনো সুযোগ নেই। আমার শাশুড়ি যদি বলে তোর বউকে আজ শ্বাসরুদ্ধ করে মেরে ফেল, মুহূর্তেই সে আমাকে মেরে ফেলবে। কাজটি করতে এই লোকটির তিলার্ধ সময় নেবে না। কি যে বলিস, তাই কি হয়? আমি জানি এই বিষয়টি তোমার মতো আরও কেউ বিশ্বাস করবে না, যদিও ব্যাপারটি নিশ্চিত সত্য। তাহলে কি জামাইয়ের পাগল টাগল ভাব আছে? তা না, তবে নিজের বিবেক বুদ্ধি আর বিচারবোধ আর ধর্ম অধর্ম যাই বলি না কেন, এটি তার প্রচুর ঘাটতি আছে। এদেশের খানকার বাবারা তার মুরিদানকে যেভাবে মগজ ধুলাই করে অন্ধ বানিয়ে ফেলে, সেরূপ তাকে তার মা মগজ ধুলাই দিয়ে মানুষ থেকে পাষাণ মূর্তি করে ফেলেছে। আমি জানি তোর শাশুড়ি সবার সঙ্গে উপরে উপরে তপস্বিনী ভাব দেখায়, তবে ভিতরটা তার বেশ গরমিল আছে। শুধু গরমিল না, ধরা যায় সে একরকম ভিনগ্রহেরই মানুষ। সেই জাহিলি যুগের সীমা ছাড়িয়ে যাবে। সংসারে কোনো দুষ্কর্ম করতে কোনোরূপ বাধা নেই, ব্যবধানও নেই এবং লজ্জাও নেই। এ দেখি আরেক আপদবালাই, যার কোনো আদি অন্ত নেই। তবে যাই বলিস, এমনি তাকে দেখে বোঝার উপায় নেই সে যে এরকম কঠিন হৃদয়ের মানুষ। মা, এসব জেনে শুনে এই দুর্ভাগীকে কেন এখানে বিয়ে দিলে? আগে কি এত কিছু জানতাম? কোনোভাবে জানতে পারলে তো আর এখানে বিয়েই দিতাম না। কি আর করা, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। মা, একটু যাচাই বাছাইও করলে না? মারে, দূরদেশ থেকে মুখোশ পরা মানুষ চেনা বড়ই কঠিন। আচ্ছা, জামাই কি তোর গায়ে হাত তোলে? যাতে বাঙালি না, অতপর আমি গরিব ঘরের মেয়ে। স্বামীগিরি ফলাতে সে আমার উপর তো হাত তুলবেই। আমাকে প্রহার করলে যে মা ছেলে দুজনেই স্বর্গ হাসিল হয়। হায় আল্লাহ, এ কী কাণ্ড! তোর শাশুড়িকে দেখে বোঝার উপায় নেই যে সে এরকম দুষ্ট প্রকৃতির মহিলা। বুঝতেও পারবে না মা, সে পরিপক্ক একজন গিরগিটি। 1 সেকেন্ডও সময় লাগে না তার রূপ পরিবর্তন করতে। 2 দিন হলো তোদের বাড়িতে এলাম, তোর শাশুড়ি যে কী সুন্দর করে ডাকখোঁজ করে, বিশ্বাসই হয় না সে এত কর্কশ শ্রেণীর মানুষ। মা, এরা হলো খুবই স্বার্থসিদ্ধির মানুষ। লোভ লালসার প্রাচীরে ওদের পুরো দেহ গড়া। তুমি আসার সময় সঙ্গে ডালা চুপড়ি ভর্তি করে চিনি গুঁড়া চাল, আতপ চাল, মসুর, মাসকলাই আর মুগ মটরের ডাল, চিড়ে মুড়ি, আস্ত হাঁস মুরগি, দই মিষ্টি এত সব নিয়ে এসেছো। এমনিতেই শাশুড়ি খুশিতে বিভোর, সাধে কি আর মিষ্টি ঘুরে ডাকে? আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ কর। তুমি শুধু শুধু আমার উপর রেগে যেও না তো? রাখবো না, বল। মা, আমাদের গ্রামের মিলন ভাইয়ের কথা তোমার মনে পড়ে? তিনি আমাকে খুব পছন্দ করতেন না মা? শুধু পছন্দ না, খুবই পছন্দ করতো। বিয়ে দিলে না কেন? তুইও কি পছন্দ করতিস? লতিফার প্রশ্ন শুনে রাবিহার চোখ দুটো পাতা ভিজে আসছে। চেষ্টা করছে এড়িয়ে যেতে, কিন্তু পারেনি। টপ করে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল রাবিহার আঁচলে। ঘরময় আলোহীন থাকায় লতিফা দেখতে পায়নি। অসম্ভব ব্যগ্র ব্যাকুলতা কণ্ঠে অতৃপ্তির নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, হ্যাঁ মা, খুব পছন্দ করতাম। কই, কখনো বলিসনি তো? সাহস পাইনি। আর বললেই কি বিয়ে দিতে? তাও ঠিক, মিলন বেকার ছেলে, শুনেছি মেধাবী ছাত্র, শহরে থেকে ভার্সিটিতে পড়াশোনা করছে, ধনী পরিবারের সন্তান। বিয়ে হবে কি হবে না মনে তেমন সায় দেয় নাই। অনেকবার ভেবেছি ওর বাবা মা আমাদের সঙ্গে সম্বন্ধও নাও করতে পারে। কোনো জটিলতা সৃষ্টি হওয়ার আগেই পিছিয়ে থাকাই ভালো।
থাক মা, যা হওয়ার ছিল না, এখন সেসব বলে ভাবতে নেই। না মা, আমি বেশি ভাবি না। তবে কেন জানি দৃষ্টির অগোচরেই পিছনের সোনালি সেই স্মৃতি বারবার এসে মনে খুব দোলা দেয়। নিজের অজান্তেই কেন হারিয়ে যাওয়া সেই অপ্রাপ্তির বাঁশির সুর ক্ষণে ক্ষণে কানে ভেসে ওঠে। খুব চেষ্টা করি ভুলে যেতে, হয়তো একদিন ভুলেই যাব। মা, আসলে অতীতের স্মৃতি খুব ভয়াবহ জিনিস। বারবার স্মৃতির কপাট বন্ধ করলেও মনের কপাট খুলে যায় হাজারো বার, একাকিত্ব আর নির্জনতার মাঝে। রাবিহা, মেয়ে হয়ে জন্মেছিস, পিছনের অতীত বিষয়ে ফিরে দেখতে নেই। বিয়ের আগে মেয়েদের জীবনে তুচ্ছ ছোটোখাটো অনেক ঘটনা ঘটে, সেসব ক্ষণকালেও বুকে পুষতে নেই, ঝেড়ে ফেলতে হয়। এসব দৃষ্টির আড়ালেই রাখা ভালো। ভুলবশত মনে উকি দিলেও সঙ্গে সঙ্গে ডানে বামে থুতু ফেলে দিবি। তাহলে কি হবে? মন থেকে আজে বাজে ভাবনা দূরে সরে যাবে। মা, অতীতের কিছু অসম্ভব সুন্দর স্মৃতি হৃদয়ে আঁচড় কেটে দাগ লেগে গেছে, এটি কি কখনো মুছে যায়? আমি অবশ্যই তোমার শেখানো পদ্ধতিতে কাজ করব। যদি চলে যায় তাহলে তো বেঁচে গেলাম। রাবিহা, হ্যাঁ মা, আমি জানি তুই মনে অনেক কষ্ট পেয়েছিস। কষ্ট পেয়েই ভাবছিস মিলনের সঙ্গে তোর বিয়ে হলে তুই অনেক খুশি হতি, সুখী হতি। মা, ভাবাটা কি বড়ই দোষের? না, তবে এখন ভাবাটা আবার নেহাত বোকামি। যাও, তোমাকে ছুঁয়ে বললাম, আর ভাববো না। রাত 11টা বাজে, বাড়িতে কোনো সারা শব্দ নেই। মুহূর্তে কাল আগেও সালেহা বেগমের ঘরে গুনগুন করে কথা শোনা যাচ্ছিল, এখন একরকম করে আর শোনা যাচ্ছে না। বাঁশঝাড়ের উপর এক টুকরো খণ্ড চাঁদ মাঝে মাঝে উকি দিয়ে আবার কালো মেঘে ঢেকে যাচ্ছে। ডোবায় দলবদ্ধ দৈত্য স্বরে কোলাবাঙের ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। ঝোপঝাড়ে হুতুম পেঁচার উৎপাতের ভয়ার্ত শব্দে রাবিহার শরীর শিউরে উঠছে। নেসারউদ্দিন বাড়ির ভিতরের দরজায় ঠকঠক করে কড়া নেড়ে অত্যন্ত দরাজ কণ্ঠে ডাকলো, রাবিহা, রাবিহা, ও রাবিহা। কোনো সারা শব্দ নেই। রাবিহা বিভোর ঘুমে তলিয়ে গেছে। অনেক দিন হলো তার চোখে এরকম ঘুম আসেনি। লতিফা বানু আধো ঘুম আধো তন্দ্রায় উঠে গলা খাকারি দিয়ে কুপি জেলে দরজা খুলে দিল। নেসারউদ্দিন বেশ লাজুকভাবে ঘরে ঢুকে লতিফাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আম্মা, রাবিহার কি শরীর খারাপ? না, এমনিতে ঘুমিয়ে গেছে, জেগেই ছিল। তোমার অপেক্ষা করে করে চোখ বুজে ঘুমিয়েই পড়েছে। রাত তো আর কম হলো না, তা তুমি এত দেরি করলে কেন? না মানে আমি আরও আগেই আসছি, এসে মার ঘরে ঢুকে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। রাবিহা তার মা লতিফা বানুর হাতের ঠোকর খেয়ে আচমকে জেগে উঠল। উঠে দেখে নেসারউদ্দিন গায়ের কাপড় খুলে হাত মুখ ধুয়ে কল ঘরে গেছে। রাবিহা মেঝেতে পাটি বিছিয়ে নেসারউদ্দিনের খাবার দেওয়ার বন্দোবস্ত করছে। বেশ কিছুদিন যাবৎ রাবিহা তার স্বামীর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে না। নেসারউদ্দিন খেতে বসলে তার ইচ্ছে হলে দু একবার রাবিহাকে একসঙ্গে খেতে ডাকে। রাবিহা এক ধরনের কথা বলে পাশ কাটিয়ে চলে যায়। তাদের মাঝে দিনে দিনে কথাবার্তাও ক্রমশ সংকীর্ণতার দিকে যাচ্ছে। খাওয়ার রুচির চাহিদার সাথে মানুষের রঙ্গরুচির বোধেরও একটা প্রচণ্ড সম্পর্ক আছে। নেসারউদ্দিন খেতে বসতেই রাবিহার নাম ধরে ডাকছে, বলছে, রাবিহা, আমি একা খাবো, তোমরা খাওয়া দাওয়া করবে না? একা খেতে কেমন দেখায়, এসো একসঙ্গে খাই। রাবিহার কিছু কথা বলতে ইচ্ছে করছে না। ভিতর থেকে তার কোনো কথা স্পৃহা বড়ই অরুচি লাগছে। তার চেহারায় মলিনতার একটি ছায়া বেশ ছেপে বসছে। নেসারউদ্দিন প্রতিদিন এটি তার খেয়াল রাখে। তার রাগ অভিমান ভাঙতে অনেক ফন্দি ফিকির চালাচ্ছে, আজ অবধি কোনো কাজ হচ্ছে না। লতিফা বানু তার মেয়ে রাবিহার কথা বলার অপারগতা দেখে তার অভিমান ভাঙতে ফন্দি ফিকির চালাচ্ছে, আজ অবধি কোনো কাজ হচ্ছে না। লতিফা বানু তার মেয়ে রাবিহার কথা বলার অপারগতা টের পেয়ে সে নিজেই বলছে, বাবা তুমি খেয়ে নাও, তোমার বিলম্ব দেখে আমি আর রাবিহা খেয়ে নিয়েছি। ও আচ্ছা, আর কি করা, আমি একাই খাই। রাবিহা, তুমি ইচ্ছে করলে আমার সাথে আবার খেতে বসতে পারো। লতিফা বানু আর কোনো কথা না বলে একটা হাতে বালিশ নিয়ে পাশের ঘরে চলে গেল। রাবিহা নেসারউদ্দিনের রাতের শয্যায় সোহাগের ডাক তার কাছে বিশ্রী অসহ্য লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না।